এইভাবেও ফিরে আসা যায়, এইভাবেও গল্প লেখা যায়, এই কথাটার উল্টো চিত্র দেখলো বাংলাদেশ দল। এইভাবেও ম্যাচ হারা যায়, সব ধুলোই মিশিয়ে দেওয়া যায়। কে জানতো হামজা সামিতের এই হাসি আনন্দের স্থায়িত্ব 1.5 মিনিটেরও কম হবে। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ডটাকে গোল হজম করে বাংলাদেশ এক ট্র্যাজেডির সম্মুখীন হলো। এই ট্র্যাজেডি বাংলার মানুষ ভুলবে কিভাবে? বাংলাদেশ ম্যাচ হেরেছে, হারের পেছনে ব্যাখ্যা করার মতো অনেক কারণ রয়েছে, ফুটবলারদের দায়ী করার জায়গা রয়েছে। তবে সবচেয়ে বড় দায়বদ্ধতা ছিল হেড কোচ হাবিয়ার কাবরেরা এবং এতদিন ধরে কাবরেরার চাকরি বাঁচিয়ে রাখা বাফুফের সদস্যদের। কাবরেরার ভুল একাদশ নির্বাচন ও ঝংধরা ডায়মন্ড ফরমেশন বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ। ম্যাচ শুরু হওয়ার আগেই সাইড বেঞ্চ দুর্বল করে ফেলেছিলেন কাবরেরা। ম্যাচের কয়েক ঘন্টা আগে 23 সদস্যের দল থেকে বাদ দেওয়া হয় মেহেদী হাসান মিঠু, কাজিম শাহ ও আলামিনের মতো পরীক্ষিত ফুটবলারদের। বিশেষ করে সেন্টার ব্যাক মিঠুকে দলে না রাখাটা ছিল কাবরেরার একঘেয়েমিতা এবং বুদ্ধিহীনতার প্রতিফলন। ভারত সিঙ্গাপুর ম্যাচের পর হংকং ম্যাচেও ফুলফিট সেন্টার ব্যাক ছাড়াই দল সাজিয়েছিলেন কাবরেরা। স্কোয়াডে ছিল তপু বর্মন, তারিক কাজী এবং শাকিল আহাদ তপু। এর মাঝে তপু বর্মন ফুলফিট ছিল না, তাই কাগজে কলমের সংখ্যাটা 3 হলেও বাস্তবে 2 ছিল। ফলে তারিক বা শাকিল আহাদ তপু শুরুতে ইনজুর্ড হলে ফুলফিট না হয়েও পুরো ম্যাচ খেলতে বাধ্য হতেন তপু বর্মন, কারণ দলে আর কোনো ব্যাকআপ রাখেননি কাবরেরা। একাদশ নির্বাচনের ক্ষেত্রেও অস্বচ্ছতা দেখিয়েছেন কাবরেরা। আরও একবার বসুন্ধরার ফুটবলারদের অধিক সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একাদশে 7 জন বসুন্ধরার ফুটবলার ছিল এবং ম্যাচে মোট 8 জন বসুন্ধরার ফুটবলারকে গেম টাইম দিয়েছেন কাবরেরা। কাবরেরার ঘোষিত একাদশে জায়গা হয়নি সামির সোম, ফাহমিদুল ইসলাম ও জায়েন আহমেদের মতো টপ পারফর্মারদের। তবে তিনি ঠিকই জায়গা করে দিয়েছিলেন সাদউদ্দিন, সোহেল রানা, ফাহিমের মতো ফুটবলারদের, যাদের একাদশে তো দূরে থাক, প্রাথমিক দলে থাকার কথা নয়। বাংলাদেশ প্রথম যে গোল হজম করলো সেটা ছিল ফয়সাল আহমেদ ফাহিমের ভুল। ব্যাক হেড করে প্রতিপক্ষের গোলে অ্যাসিস্ট করেছিলেন ফাহিম। এরপর 49 মিনিটে সোহেলের ব্যাক পাসে আবারও কপাল পড়ে বাংলাদেশের। এরপর ম্যাচের 73 মিনিটে সাদউদ্দিন যেভাবে বিট হয়েছেন আসলেই লজ্জার বিষয়। সাদউদ্দিন সময় থাকার পরেও প্রতিপক্ষকে ক্লোজ ডাউন করেনি, প্রতিপক্ষকে সময় দিয়েছেন এবং প্রতিপক্ষ ফুটবলার তার 2 পায়ের মাঝ দিয়ে বল বের করে নিয়েছেন। 4 নম্বর গোলে মিতুলকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সিঙ্গাপুর ম্যাচের পর এই ম্যাচেও শেকিনেস থেকে গেছে তার। শেষ শটটা আটকানো উচিত ছিল মিতুল মারমার। গত ম্যাচে কাবরেরার সবচেয়ে বড় ভুল ছিল অনভিজ্ঞতার নাটক সাজিয়ে জায়ান আহমেদকে একাদশে না রাখা। অথচ এই জায়ান মাত্র 1 মাস আগেও অনূর্ধ্ব-23 দলের হয়ে র্যাঙ্কিং এগিয়ে থাকা ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের বিরুদ্ধে নজর কাড়া পারফরমেন্স করেছিল। কিন্তু কাবরেরা আস্থা রাখলো সাদউদ্দিনের ওপর, যে কিনা গেল কয়েক বছর ধরে একের পর এক ভুল করে বাংলাদেশকে বিপদে ফেলেছে, যেটা চোখে পড়ছে না কাবরেরার। অথচ জায়ান শেষ মিনিট 10-এ যে পারফরমেন্স দেখিয়েছেন তা সাদউদ্দিন নিজের পুরো কেরিয়ার জুড়েও দেখাতে পারেননি। তাজউদ্দিন রাইট সাইড দিয়ে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপিং করে ব্যস্ত করে তুলেছিলেন প্রতিপক্ষ ডিফেন্সকে। রাকিবের সঙ্গে তার বোঝাপড়াটাও বেশ জমেছিল। তবে উল্টো চিত্র ছিল লেফট সাইডে। সাদউদ্দিন ওভারল্যাপিং বা আন্ডারল্যাপিং কোনোটাই করতে পারছিল না। তাই সাদউদ্দিনকে শুরুতে একাদশে না রেখে জায়ান ও তাজউদ্দিনকে দিয়ে ম্যাচ স্টার্ট করালে বাংলাদেশ 2 উইং দিয়ে সমান প্রেশার ক্রিয়েট করতে পারত। তাছাড়া দ্বিতীয় অর্ধের শুরুতেই কেন 2 সোহেলকে বসিয়ে সামির সোম এবং ফাহমিদুলকে নামানো হলো না, সেটার জবাব চাওয়া উচিত কাবরেরার কাছে। এত কিছুর পরেও যদি কাবরেরাকে বিদায় জানিয়ে নতুন কোচ আনার সাহস দেখাতে না পারে ম্যানেজমেন্ট, তাহলে তাবিদ আউয়াল সহ বাকিদের উচিত হবে ভয়ের বিষয়টি সামনে এনে পদত্যাগ করে ফেলা। কারণ ক্ষমতার চেয়ারে বসে তাবিদ আউয়াল সাহেব যদি নিজের দলের মধ্যে স্বচ্ছতা আনতে না পারেন, তাহলে ব্যর্থতার দায়ভার তাকে অবশ্যই নিতে হবে।